নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পাল ও সেনযুগ নিয়ে 50টা প্রশ্ন উত্তর জানাবো, যে প্রশ্ন উত্তরগুলো খুব ইম্পর্টেন্ট, খুব আনকমন এবং তোমরা খুব ভালোভাবে এই প্রশ্ন উত্তরগুলো শোনো আর নোট করে নাও। চলো তাহলে দেরি না করে আজ শুরু করি আমার ভিডিও। পাল আর সেনযুগ নিয়ে 50টা প্রশ্ন উত্তর। আমি আবার বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং অনেক আনকমন বিষয় তোমরা আজকে জানতে পারবে। চলো তাহলে শুরু করি। শশাঙ্কের মৃত্যু এবং গোপালের উদ্ভবের মধ্যবর্তী সময়টা এই 650 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, এই 100 বছর বাংলাদেশের চরম অরাজক রাজনৈতিক পরিস্থিতি বর্তমান ছিল। খালিমপুর তাম্রশাসনে মাৎস্যন্যায় শব্দটি ব্যবহৃত হয়েছে, খুব ইম্পর্টেন্ট। খালিমপুর তাম্রশাসনে এই যে মাৎস্যন্যায়, এই সময়টা, এই শব্দটা ব্যবহৃত হয়েছে খালিমপুর তাম্রশাসনে। আচ্ছা, 2 নম্বর, খালিমপুর তাম্রশাসন থেকে জানা যায় যে শশাঙ্ক উত্তর বাংলায় যে বিশৃঙ্খলা চলছিল তা থেকে মুক্তিলাভের জন্য শশাঙ্ক উত্তর বাংলায়, মানে শশাঙ্কর পরবর্তী বাংলায় যে বিশৃঙ্খলা চলছিল শশাঙ্ক মারা যাওয়ার পর, তা থেকে মুক্তিলাভের জন্য বাংলার প্রকৃতিপুঞ্জ গোপালকে রাজপদে নির্বাচিত করেন। আনুমানিক 750 খ্রিস্টাব্দে গোপাল রাজপদ লাভ করেছিলেন, মনে রেখো। আচ্ছা, এই যে প্রকৃতিপুঞ্জ, প্রকৃতি শব্দের অর্থ প্রজা হলেও প্রকৃতিপুঞ্জ হিসাবে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি বা সামন্ত নায়ক বা মুখ্য শাসকদের অভিহিত করা হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, আর্যমঞ্জুশ্রী মূল কল্পগ্রন্থে পাল বংশকে দাসজীবিন বা দাস বংশীয় শূদ্র বলা হয়েছে, পাল বংশকে। 4 নম্বর, গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল 775 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন আরোহণ করেন। ধর্মপালের রাজধানী ছিল মগধ। 5 নম্বর, 11 শতাব্দীর গুজরাটি কবি সোঢল, মনে রেখো, তিনি রচনা করেছিলেন উদয় সুন্দরী কথা। সেখান থেকে ধর্মপালের সম্পর্কে জানা যায়। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নাও। 11 শতাব্দীর গুজরাটি কবি সোঢল রচিত উদয় সুন্দরী কথা থেকে ধর্মপালের সম্পর্কে জানা যায়। পরের কোশ্চেন দেখো, বাংলার কর্তৃত্ব উত্তর ভারতে বিস্তৃত হওয়ায় গুজরাটি কবি সোঢল ধর্মপালকে উত্তরা পথ স্বামীন বলে অভিহিত করেছিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের আজকে বারবার করে বলছি, আমি তোমাদের যেগুলো পড়াবো সেগুলো প্রতিটাই খুব ইম্পর্টেন্ট। বাংলার কর্তৃত্ব উত্তর ভারতে বিস্তৃত হওয়ায় গুজরাটি কবি সোঢল ধর্মপালকে উত্তরা পথ স্বামীন বলে অভিহিত করেন। তারপরে দেখো 7 নম্বর, ধর্মপালের মন্ত্রীর নাম ছিল গর্গ, ধর্মপালের মন্ত্রী ছিলেন গর্গ। 8 নম্বর হচ্ছে, প্রতিহাররাজ ভোজ তার গোয়ালিয়র লেখতে ধর্মপালকে দুর্বার বৈরী আখ্যা দেন, খুব ইম্পর্টেন্ট। প্রতিহাররাজ ভোজ তার গোয়ালিয়র লেখতে ধর্মপালকে দুর্বার বৈরী আখ্যা দেন। 9 নম্বর, প্রতিনিধি হিসাবে ধর্মপাল চক্রায়ুধকে কন্নৌজের শাসনাধিকার দিয়েছিলেন। 10 নম্বর, ধর্মপাল গুর্জর রাজ বৎসরাজ এবং দ্বিতীয় নাগভট্টের কাছে পরাজিত হন। ধর্মপাল গুর্জর রাজ বৎসরাজ এবং দ্বিতীয় নাগভট্টের কাছে পরাজিত হন। 11 নম্বর, ধর্মপালের গুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র। ধর্মপাল মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। ধর্মপাল মগধে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। কে বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। ধর্মপালের গুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র। 12 নম্বর, বিক্রমশীল দেব নামে পরিচিত ছিলেন ধর্মপাল। ধর্মপাল পরিচিত ছিলেন বিক্রমশীল দেব নামে। আচ্ছা, 13 নম্বর, ধর্মপালকে লেখতে পরম সৌগত আখ্যা দেওয়া হয়েছে। ধর্মপালকে লেখতে পরম সৌগত আখ্যা দেওয়া হয়েছে। 14 নম্বর, দেবপালের রাজত্বকালের ইতিহাসের প্রধান লেখ উৎস হল বাদল স্তম্ভলেখ। দেবপালের কথা আমরা জানতে পারি বাদল স্তম্ভলেখ। এখানে দেবপালকে উত্তরা পথ স্বামী অভিধা দেওয়া হয়েছে। 15 নম্বর, দেবপাল সোমপুর বিহার নির্মাণ করেন। এটা খুব ইম্পর্টেন্ট। সোমপুর বিহার কে নির্মাণ করেন? সোমপুর বিহার নির্মাণ করেন দেবপাল। আগে বললাম বিক্রমশিলা মহাবিহার তৈরি করেন ধর্মপাল, তাহলে সোমপুর বিহার নির্মাণ করেন দেবপাল। 16 নম্বর কোশ্চেন, দেবপাল রাষ্ট্রকূট রাজ অমোঘ বর্ষকে পরাজিত করেন। দেবপাল রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষকে পরাজিত করেছিলেন। চলো এবার আমরা 17 নম্বর কোশ্চেন দেখি। দেখো, সুমাত্রা শৈলেন্দ্র বংশের শাসক বলপুত্রদেব ছিলেন বাংলার দেবপালের সমসাময়িক। সুমাত্রা শৈলেন্দ্র বংশের শাসক বলপুত্রদেব ছিলেন বাংলার দেবপালের সমসাময়িক। 18 নম্বর, দেবপালের সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বীরদেব। দেবপালের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বীরদেব।
19 নাম্বার দেবপালের মন্ত্রী ছিলেন দর্ভপাণি, মনে রেখো দেবপালের মন্ত্রী ছিলেন দর্ভপাণি। 20 নাম্বার প্রথম মহিপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? প্রথম মহিপালকে। দেবপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্যের অবনতির সূচনা হয় এবং দ্বিতীয় বিগ্রহপালের সময় তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রথম মহিপাল পুনরায় বাংলাদেশে পাল কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, তাই তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। পরের কোশ্চেন দেখো, নয়পালের রাজত্বকালে কর্ণকলচুরির আক্রমণে পাল সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে পড়ে। মনে রেখো নয়পালের রাজত্বকালে কর্ণকলচুরির আক্রমণে পাল সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে পড়ে। 22 নাম্বার রামপাল চোল রাজা কুলোতুঙ্গর সঙ্গে মিত্রতা করেছিলেন। রামপাল চোল রাজা কুলোতুঙ্গর সঙ্গে মিত্রতা করেছিলেন। 23 নাম্বার পাল যুগে বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার উদ্ভব হয়, এটা খুব ইম্পর্টেন্ট। পাল যুগে বৌদ্ধ ধর্মের কোন শাখার উদ্ভব হয়? বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার উদ্ভব হয়। 24 নাম্বার সন্ধ্যাকর নন্দী ছিলেন মদন পালের সভাকবি। তোমরা সবাই জানো সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য লিখেছিলেন, সেই সন্ধ্যাকর নন্দী ছিলেন কার সভাকবি? মদন পালের সভাকবি। সন্ধ্যাকর নন্দী নিজেকে কলিকাল বাল্মীকি হিসাবে অভিহিত করেন। মনে রেখো সন্ধ্যাকর নন্দী নিজেকে কলিকাল বাল্মীকি হিসাবে অভিহিত করেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 25 নাম্বার রামচরিতে গঙ্গবংশ বা চোর গঙ্গদের নিঃস্বাচর বলা হয়েছে। রামচরিতে গঙ্গবংশ বা চোর গঙ্গদের নিঃস্বাচর বলা হয়েছে। 26 নাম্বার গৌরী রীতি বা গৌরীয় রীতি 7ম শতাব্দীতে পাল শাসনকালে বাংলাদেশে সংস্কৃত চর্চার ক্ষেত্রে বিশেষ এক রীতি। শব্দের আড়ম্বর এবং অনুপ্রাসের প্রাচুর্য হচ্ছে এই গৌড়ীয় রীতির প্রধান লক্ষণ। আচ্ছা 27 নাম্বার পাল সাম্রাজ্যে অবস্থিত ছিল নালন্দা, বিক্রমশিলা ও ওদন্তপুরী বৌদ্ধবিহার। মনে রেখো পাল সাম্রাজ্যে অবস্থিত ছিল নালন্দা, বিক্রমশিলা, ওদন্তপুরী বৌদ্ধবিহার। 28 নাম্বার পাল যুগে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তোমরা জানো পাল যুগে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। আচ্ছা 29 নাম্বার একাদশ দ্বাদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত ছিলেন ভবদেব ভট্ট। জ্যোতিষশাস্ত্রে অসাধারণ জ্ঞানের জন্য তাকে দ্বিতীয় বরাহ বলা হতো। একাদশ দ্বাদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ভবদেব ভট্ট, তিনি জ্যোতিষশাস্ত্রে অসাধারণ জ্ঞানের জন্য তাকে দ্বিতীয় বরাহ বলা হতো। 30 নাম্বার কোশ্চেন গৌড় অভিনন্দ ছিলেন পাল সময়ের একজন প্রখ্যাত কাব্য রচয়িতা। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাদম্বরী কথাসার। মনে রেখো গৌড় অভিনন্দ তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাদম্বরী কথাসার। চলো এবারে পরের কোশ্চেনে যাই। পরে আমাদের 31 নাম্বার কোশ্চেন পাল শাসনকালে নীতিবর্মা অলঙ্কার বহুল কাব্য কীচকবধ রচনা করেন, এটা খুব ইম্পর্টেন্ট। পাল শাসনকালে নীতিবর্মা রচনা করেছিলেন কীচকবধ। কীচকবধ কে রচনা করেন? নীতিবর্মা, তিনি পাল শাসনকালে ছিলেন। আচ্ছা 32 নাম্বার কোশ্চেন পাল যুগে চিকিৎসা শাস্ত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ব্যক্তি হলেন চক্রপাণি দত্ত। খুব ইম্পর্টেন্ট এটা। একাদশ শতাব্দীর এই ব্যক্তি চরক এবং সুশ্রুতের টিকা যথাক্রমে আয়ুর্বেদ দীপিকা এবং ভানুমতি লিখেছিলেন। এছাড়া চিকিৎসা সংগ্রহ, শব্দচন্দ্রিকা, দ্রব্যগুণ সংগ্রহ প্রমুখ চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত গ্রন্থ রচনা করেছিলেন চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত খুব ইম্পর্টেন্ট এবং তার এগুলো হচ্ছে গ্রন্থগুলো তোমরা মনে রেখো। তারপরে দেখো তিব্বতী ঐতিহাসিক তারানাথ অনুসারে ভাস্কর্য এবং ধাতুমূর্তি নির্মাণের ক্ষেত্রে বিটপাল ছিলেন পূর্ব দেশীয় রীতির আর ধীমান ছিলেন মধ্য দেশীয় রীতির প্রবর্তক, এটাও খুব ইম্পর্টেন্ট। তিব্বতী ঐতিহাসিক তারানাথ বলেছিলেন ভাস্কর্য এবং ধাতুমূর্তি নির্মাণের ক্ষেত্রে বিটপাল তিনি ছিলেন পূর্ব দেশীয় রীতির প্রবর্তক আর ধীমান ছিলেন মধ্য দেশীয় রীতির প্রবর্তক। তোমরা জানো ধীমান এবং বিটপাল দুজন শিল্পী, তারা বিটপাল ছিলেন পূর্ব দেশীয় রীতির এবং ধীমান ছিলেন মধ্য দেশীয় রীতির প্রবর্তক। এখানে মধ্যদেশ বলতে মগধ এবং পূর্বদেশ বলতে তখন বারাণসীর পূর্বাংশকে বোঝানো হয়েছে। আচ্ছা 34 নাম্বার দেখো পাল যুগে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 5টি কর, খুব ইম্পর্টেন্ট। পাল যুগে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ 5টা কর হচ্ছে ভাগ, ভোগ, কর, হিরণ্য এবং পিণ্ডক। এই 5টা হচ্ছে পাল যুগের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কর। এবার দেখো পাল যুগে উৎপন্ন শস্যের উপর যে কর রাজাকে প্রদেয় ছিল তাকে বলা হতো ভাগ, এটি ছিল উৎপাদনের 1/6। খালিমপুর তাম্রশাসনে পিণ্ডক এক প্রকার কর যা নির্দিষ্ট শস্যের উপর ধার্য বিশেষ কর, যা নগদে জমা দিতে হতো। এই যে পিণ্ডক কর সেটা খালিমপুর তাম্রশাসন থেকে আমরা জানতে পারি। পিণ্ডক নামক যে কর সেটা নির্দিষ্ট শস্যের উপরে ধার্য বিশেষ কর
এবং সেটি নগদে জমা দিতে হতো। আর এই যে ভাগ সেটি রাজাকে দিতে হতো, উৎপন্ন শস্যের উপরে যে কর সেটা রাজাকে দিতে হতো, সেটা হচ্ছে ভাগ। আচ্ছা 36 নম্বর দেখো, ভুক্তি ছিল রাজ্যের এক প্রকার শাসনতান্ত্রিক অঞ্চল। রাজ্যের এক প্রকার শাসনতান্ত্রিক অঞ্চল হচ্ছে ভুক্তি। 37 পাল যুগে বাংলাদেশ নিম্নোক্ত 3 ভুক্তিতে বিভক্ত ছিল, মনে রেখো, পুণ্ড্রবর্ধন, দন্তভুক্তি, তীরভুক্তি। পাল যুগে বাংলাদেশ 3 ভুক্তিতে বিভক্ত ছিল, পুণ্ড্রবর্ধন, দন্তভুক্তি, তীরভুক্তি। আচ্ছা এটা একটু বাইরের, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটা লিখেছি। খাজুরাহোর মন্দির চান্দেল্য বংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। খাজুরাহোর মন্দির চান্দেল্য বংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। আচ্ছা এবার চলো আমরা সেন যুগে ঢুকি। সেন যুগে দেখো, বাংলায় স্বাধীন সেন কর্তৃত্বের সূচনা করেছিলেন বিজয় সেন। তার শাসনকাল হচ্ছে 1095 থেকে 1158। তিনি ছিলেন সেন কর্তৃত্বের সূচনা করেছিলেন বিজয় সেন, সেন বংশের প্রথম শাসক বিজয় সেন। আচ্ছা এরপরে দেখো, বল্লাল সেন রচিত 2টি গ্রন্থ তোমরা জানো, দানসাগর আর অদ্ভুত সাগর। এইগুলো হচ্ছে হিন্দু আচার পদ্ধতি এবং ক্রিয়াকর্ম বিষয়ক। ঠিক আছে, বল্লাল সেন রচিত 2টি গ্রন্থ হচ্ছে হিন্দু আচার পদ্ধতি বিষয়ক এবং ক্রিয়াকর্ম বিষয়ক, দানসাগর আর অদ্ভুত সাগর। এবার পরেরটা দেখো, 1196 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের বিরুদ্ধে সুন্দরবনের একাংশে শ্রী ডোম্মন পালের নেতৃত্বে বিদ্রোহ দেখা যায়। এটা খুব ইম্পর্টেন্ট। 1196 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের বিরুদ্ধে সুন্দরবনের একাংশে শ্রী ডোম্মন পালের নেতৃত্বে বিদ্রোহ দেখা যায়। চলো এবার পরের কোশ্চেন, লক্ষণ সেনের রাজত্বকালে বাংলা আক্রমণ করেছিলেন তোমরা জানো মোহাম্মদ ঘুরির সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি আক্রমণ করেছিলেন লক্ষণ সেনের রাজত্বকালে। এটা খুব ইম্পর্টেন্ট। বখতিয়ার খলজি কার সময়ে বাংলা আক্রমণ করেছিলেন? সেটি হচ্ছে লক্ষণ সেনের সময়। পরের কোশ্চেন, লক্ষণ সেনের রাজত্বকালে 2টি বিদেশি সাহিত্য উপাদান হচ্ছে মিনহাজউদ্দিন সিরাজ রচিত তাবাকাতি নাসিরি এবং ইসামি রচিত ফুতুহু উস সালাতিন। এটা অবশ্যই তোমরা মনে রেখো, লক্ষণ সেনের রাজত্বকালে 2টো বিদেশি উপাদান, মিনহাজউদ্দিন সিরাজ লিখেছিলেন তাবাকাতি নাসিরি আর ইসামি লিখেছিলেন ফুতুহু উস সালাতিন। আচ্ছা 44 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সেন রাজাদের শাসন কেন্দ্র ছিল ঢাকা জেলার বিক্রমপুর ও গৌড় বা লক্ষণাবতী। তবে রমেশচন্দ্র মজুমদারের মতে নদিয়া বা নবদ্বীপও সেন রাজাদের রাজধানী ছিল। তারপরে এবার দেখো কতগুলো গ্রন্থ যেগুলো কারা লিখেছিলেন, আমি তোমাদের একসঙ্গে এটা লিখে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। জয়দেব লিখেছিলেন গীতগোবিন্দম, গোবর্ধন লিখেছিলেন আর্য সপ্তশতী, লক্ষণ সেনের সভাকবি ধৈ লিখেছিলেন পবনদূত, শ্রীধর দাস লিখেছিলেন সদুক্তি কণামৃত এবং হলায়ুধ লিখেছিলেন অভিধান রত্নমালা। তোমরা এগুলো নোট করে নাও একসঙ্গে, খুব ভালোভাবে এটা মনে রেখো। তারপরে দেখো, বল্লাল সেন ছিলেন শিবের উপাসক, খুব গুরুত্বপূর্ণ, বল্লাল সেন ছিলেন শিবের উপাসক। তারপরে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, মনে রেখো, তিনি বিষ্ণুর নৃসিংহ অবতারের ভক্ত ছিলেন। এটা নোট করে না, দুটো খুব ইম্পর্টেন্ট। বল্লাল সেন ছিলেন শিবের উপাসক আর লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তিনি বিষ্ণুর নৃসিংহ অবতারের ভক্ত ছিলেন। আচ্ছা 48 নম্বর, বিজয় সেনের দেওপাড়া লেখতে খোদাইকর রানক শুল্পানিকে বলা হয়েছে বারেন্দ্র শিল্পী গোষ্ঠী চূড়ামণি। ঠিক আছে, বিজয় সেনের দেওপাড়া লেখ থেকে জানা যায় খোদাইকর রানক শুল্পানিকে বলা হয়েছে বারেন্দ্র শিল্পী গোষ্ঠী চূড়ামণি। আচ্ছা 49 নামক কোশ্চেন। আচ্ছা 49, সেটা আমি তোমাদের আগে আরেকবার বললাম, আবার লেখানো আছে। খাজুরাহোর মন্দির চান্দেল্য বংশের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। আচ্ছা এটা মনে রেখো। রাজেন্দ্র চোল খনন করিয়েছিলেন চোল গঙ্গম হ্রদ। চোল গঙ্গম হ্রদ কে খনন করিয়েছিলেন? রাজেন্দ্র চোল। আচ্ছা এই 50টা কোশ্চেন পালা সেনযুগ নিয়ে আমি তোমাদের জানালাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়ো। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। খুব তাড়াতাড়ি আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আমার সাথে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। নমস্কার।